নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মোটামুটি ভারতবাসী এক্সিট এক্সিট পোলের ফল কী হবে মোটামুটি সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে হয়তো অনেক সময় এক্সিট পোলের ফল কোনো সময় মেলে, কোনো সময় মেলে না, কিন্তু মোটামুটি লোকের একটা ধারণা হয়ে গেছে যে এক্সিট পোলের ফল থেকে বিজেপি এবার ক্ষমতায় আসবে। বিজেপির ক্ষমতায় আসা নিয়ে কোনো সময় কিন্তু কোনো প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল হচ্ছে কটা আসন নিয়ে আসবে। কিন্তু এখন কোনো জায়গায় এক্সিট পোলের ফল যেটা দেখাচ্ছে যে এনডিএ জোট 360, 65, 70 এক একজন এক এক রকম ফিগার দিচ্ছে। ফলে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যে সরকার গঠন করতে চলেছেন এক্সিট পোলের ফল থেকে সেটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এখনও পর্যন্ত জওহরলাল নেহেরুর পর কনসিকিউটিভ 3 টার্মস কোনো প্রধানমন্ত্রী ভারতের ক্ষমতায় আসতে পারেননি। ফলে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে সেটাও একটা নতুন ইতিহাস তৈরি হবে। দেখুন, আর কি বিজেপি 300-র ওপর কটা আসন পাবে এটা এখন আর ভারতবাসীর থেকে অনেক বেশি বলা যেতে পারে উৎসাহ বা উদ্দীপনা যোগাবে। সেটা হচ্ছে বিজেপির ক্যাডারদের, বিজেপির সমর্থকদের। তারা বরঞ্চ অনেক বেশি নিটিগ্রিটি ব্যক্তি কটা আসন হলো, কী হলো সেটা নিয়ে তারা উত্তেজিত থাকবে। কিন্তু ভারতবাসী হিসাবে যেটা আমাদের কাছে প্রধান জায়গা যে এরপর কী কী বড় সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী। কেন এই কথাটা বলছি? নরেন্দ্র মোদী কিন্তু তার প্রতিটা ভাষণে বলেছেন যে বড় নির্ণয় হবে। 2000 এবারের ক্ষমতায় আসার পর ভূমিকম্প হবে। উনি বলেছেন এটা তো 10 সাল ধরে শুধুমাত্র ট্রেলার ছিল, এবার আসল সিনেমাটা হবে। ফলে সেটা সাংবাদিক হিসাবে আমাদের জানার আগ্রহ বা সেটা বোঝার চেষ্টা করাটা আমার মনে হয় এটা আমাদের সবাই সেদিকেই আমাদের নজর যে কী হতে পারে, নরেন্দ্র মোদী কী করতে চলেছেন। যেটা বলছে যে ভূমিকম্প এনে দেবে, যেটা পুরো ট্রেলার ছিল, সিনেমা হবে, সেটা কোন ফিল্ডে হবে? সেটা কি আর্থিক ফিল্ডে হবে? ইতিমধ্যেই সেটা হলে কি আরও কোনো বড় আর্থিক মেজার ঘোষণা করা হবে? কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার অন্যতম লক্ষ্য দেশকে পঞ্চম আর্থিক অবস্থান থেকে তৃতীয় স্থানে বিশ্বে তুলে নিয়ে যাওয়া। সে তো যেরকমভাবে ভারতের অর্থনীতি গড়াচ্ছে সেভাবেই হবে। তাই জন্য কিন্তু আরও কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে নাকি অন্য অন্য ক্ষেত্রে, যেমন নরেন্দ্র মোদী এবার 300-র ওপর আসন নিয়ে এলে অন্য কিছু নতুন আইন, কড়া আইন প্রণয়ন করা হবে। যেমন ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এবার মোটামুটি এটা স্থির, যেটা যদি ঘোষণাই করে দিয়েছেন অমিত শাহ বা মোদী যে এবার ইউসিসি তারা লাগু করবেন। ফলে এইটার মধ্যে আর কোনো আর কি ঢাক গুড়গুড় নেই যে বিজেপি এবার ক্ষমতা এলে ইউসিসি লাগু হবেই। এটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার কবে হবে, কোন সেশনে হবে, আসার পর সঙ্গে সঙ্গে সেই সেশনে হবে কিনা সেগুলো আমাদের নজর রাখা। কিন্তু ইউসিসি এটা বিজেপির ম্যানিফেস্টোতে বরাবরই ছিল, ইউসিসি তারা লাগু করবে। ফলে ইউসিসিটা তাদের চালু হবেই এবার, সেটা সময়ের অপেক্ষা মাত্র। দ্বিতীয় হচ্ছে বড় নির্ণয় মানে কি, আমরা কি এক দেশ এক ভোটের দিকে এগিয়ে যাচ্ছি? আমরা জানি ইতিমধ্যেই এই কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কিন্তু রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং সেই কমিটিতে কিন্তু অমিত শাহ মেম্বার। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2000 বলা যেতে পারে 29 সাল থেকেই দেশে কি এক দেশ এক ভোটের দিকে এগিয়ে যাবে, যে বিধানসভা, লোকসভা সব আর কি রাজ্যের ভোটে একসাথে হবে। এটা হলে টেক টাইম আর কি, কিন্তু প্রসেসটা কি 2029 সাল থেকে শুরু হবে বিভিন্ন রাজ্য এবং দেশের ভোট একসাথে হওয়ার। কারণ এর জন্য যেটা দরকার হবে তার জন্য আইন কি এবারই প্রণয়ন করা হবে, সেটা কিন্তু আরেকটা বড় জায়গা। ওই যে আমি বললাম যে বড় নির্ণয় নেওয়া হচ্ছে, বড় নির্ণয়টা কি সেদিকেই তো আমরা তাকিয়ে থাকব। থার্ড, কারণ কোবিন্দের রিপোর্ট প্রাক্তন রাষ্ট্র ইতিমধ্যেই জমা পড়েছে, সেই কোবিন্দের রিপোর্টটা নিয়ে এবার পার্লামেন্ট খুললে সেটা নিয়ে চর্চা হবে এবং তার উপর আলোচনাও হবে। কিন্তু বিজেপি মোটামুটি কিন্তু স্থির, বিজেপির যেটা তারা লজিক দিচ্ছে যে সেটা হচ্ছে বারবার করে ভোট হলে উন্নয়নের কাজ আটকে যায়, ফলে ফোকাস করা উচিত দেশের উন্নয়নে। যদিও
বিরোধীদের তাতে আশঙ্কা, ভয় যে এক দেশ এক ভোট হলে তাদের পায়ের তলার মাটি অনেকটাই সরে যাবে, কারণ তখন রাজ্যের ইস্যু নয়, পুরোটাই সেন্ট্রাল ইস্যুতে হবে, সেখানে নরেন্দ্র মোদী অনেক বড় ফেস, এবং জানি না, ফলে এটা পাস হওয়ার সম্ভাবনা বাড়া আছেই। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিলিমিটেশন। সেটা হচ্ছে এবার যদি ডিলিমিটেশনটা কি পাস হয়ে যাবে, আসন পুনর্বিন্যাস, তাহলে প্রায় আসন পুনর্বিন্যাস যদি হয় তাহলে কিন্তু উত্তর ভারতে যত আসন বাড়বে দক্ষিণ ভারতে তত আসন বাড়বে না। আর বিজেপির যদি দেখা যায় স্ট্রং হোল্ড কিন্তু উত্তর ভারত, সেই জায়গায় বিজেপিকে উত্তর ভারতে নিজেদের আসন অনেক বাড়িয়ে নেবে, প্রায় 800-র ওপর আসন সংখ্যার কথা বলা হচ্ছে। তো সেখানে, কারণ এবার নতুন যে পার্লামেন্ট করা হয়েছে সেটা পুরনো বহু আর কি সাংসদের বসার জায়গা দিকে তাকিয়েই করা হয়েছে, তাহলে কি নতুন ডিলিমিটেশন আর আনা হবে, নতুন আইন আনা হবে। এবং এখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে, যেটা ভয় ছিল যে উত্তরের সংখ্যার সঙ্গে উত্তরের যত সংখ্যক আসন সংখ্যা বাড়বে, দক্ষিণের আসন সংখ্যা তত আসন সংখ্যা না বাড়লে একটা গোলমালের আশঙ্কা ছিল, কারণ দাক্ষিণাত্য থেকে সবাই একটা, কিন্তু এবারের যে এক্সিট পোলের যে সমীক্ষা দাঁড়াচ্ছে বিজেপি কিন্তু দক্ষিণেই ফল ভালো করবে। কর্ণাটকে বলছে বিজেপির ভালো ফল হবে, তেলেঙ্গানায় বিজেপি খুব ভালো করবে, প্লাস যে আর কি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি প্রায় ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। বিজেপি ভালো ফল করবে তামিলনাড়ুতে, সংখ্যার নিরিখে নয়, বিজেপি কিন্তু ভোট শেয়ারের নেতৃত্বে বলছে ডবল ডিজিট পার হয়ে যাবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিজেপির ডবল ডিজিট পার হয়ে যাওয়া। একই সঙ্গে বিজেপি এবার হয়তো খাতা খুলতে চলছে, বলা হচ্ছে কেরালায় বিজেপি ভালো ফল করবে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে, এবং সেখানে ওয়াইএসআরকে ক্ষমতা থেকে সরিয়ে, সেখানে যেহেতু বিধানসভার ওপর সেটা ক্ষমতায় আসতে পারে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে। ফলে সাউথেও যখন যদি বিজেপি নিজেদের পা রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যেটা আমি বললাম যে আসন পুনর্বিন্যাস, সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বিজেপির পক্ষে, কারণ ওখানে যে জনরোষ বা যেটা অন্যান্য যারা আঞ্চলিক দল আছে সেটা বিজেপি কমব্যাট করতে পারবে। ফলে সেটা কি হবে। এবার ফোর্থ আসুন, চতুর্থ হচ্ছে, যদিও এক্সিট পোল বলছে যে দিল্লিতে বিজেপির ফল ভালো হবে, অরবিন্দ কেজরিওয়াল জেলের বাইরে 21 দিন প্রচারে করলেও সেটা আম আদমির মনে খুব একটা প্রভাব ফেলেনি। অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বা ভাবমূর্তি এখন আর অতটা উজ্জ্বল নয়, যদি অন্তত এক্সিট পোলের এই ফল হয় উল্টে। এমনকি পাঞ্জাবেও কংগ্রেস ভালো ফল করবে, ফলে আম আদমি পার্টি অস্তিত্ব রাখাই খুব কঠিন হয়ে যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা কিন্তু একটা কি সবসময় দিল্লি সবসময় একটা কাঁটা, কারণ যেহেতু দিল্লিতে সমস্যা হচ্ছে, দিল্লির পুলিশ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর চালান, প্রচুর জিনিসে সবসময় আকচাকচি চলে, যে সেখানকার যে সরকার, সেই সরকারটা অনেকাংশে নির্ভর করে কেন্দ্রের ওপর, কারণ যেহেতু দিল্লি ক্যাপিটাল, সেখানে দাঁড়িয়ে যেহেতু বহু আইন শৃঙ্খলা প্রশ্ন জড়িত, তো সেখানে কেন্দ্রের ওপর অবস্থান নেওয়াতে সেই সরকার ঠিকমতো চলতেও পারে না। আমরা দেখেছি সেটা অরবিন্দ কেজরিওয়ালের সময়। তাহলে কি এই ক্ষেত্রে আবার 1993 সালের যা আগের অবস্থান সেখানে ফিরে যাওয়া হবে, অর্থাৎ আবার কি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হবে, সেই বিল পাশ করা হবে, সেটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। পঞ্চমত, সেটা হচ্ছে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পিওকে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যে পিওকে আমাদের, তিনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন, তিনি বাইরে দাঁড়িয়ে বলেছেন পিওকে আমাদের আবার হবে। অলরেডি পাক অকুপাইড কাশ্মীর থেকে নানা বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে, এবং ওখানকার এক অংশের মানুষ বলছেন যে আবার চলো ভারতের সঙ্গে মিশে যাই। বিজেপি মনে করে যে এটা জওহরলাল নেহেরু যদি 1948 সালে যদি সেই সময় যদি কাশ্মীরটা পাক অকুপাইড কাশ্মীর আর কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা যে দখল করে নিতেন, তাহলে এই অবস্থায় আসতো না। তাহলে কি সেটা হবে? ফলে বড় নির্ণয় বা বড় ঘোষণা, সেই দিকে আমরা সবাই তাকিয়ে, দেশ তাকিয়ে, যে কি ঘোষণা উনি করতে চাইছেন। কারণ নরেন্দ্র মোদী এবার অপ্রতিরোধ্য, যদি 300-র ওপর আসন পায়, ফলে উনি কিন্তু এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবেন।
ফলে সেই সঙ্গে চোরা স্রোত বইবে, কিন্তু যাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আছে, বিশেষ করে আঞ্চলিক দলের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিভিন্ন আর কি আঞ্চলিক দলের সাংসদদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ আছে, সেইটা এরকম কিন্তু কোনো আইন আসবে যে যাদের বিরুদ্ধে এরকম দুর্নীতি, তাদের ইলেকশন লড়া নিয়ে কি কোনো আইন আসবে? বা আমি জানি না, আরও কোনো বড় নির্ণয় বলতে, ধরুন অলরেডি সিএ আর কি লাগু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাচ্ছেন। ফলে যে সমস্ত ওরা যারা বলছে যে অনুপ্রবেশকারী, তো সেখানে দাঁড়িয়ে তাদের নিয়ে কি কোনো বড় ঘোষণা হবে? ফলে অনেকগুলো আমি যে কথাগুলো বললাম সেগুলোর দিকে কিন্তু যে সাংবাদিক আমার অনেক বেশি নজর থাকবে বা অনেক বেশি জানার ইচ্ছা থাকবে, কারণ গোল সেট হয়ে গেছে। নরেন্দ্র মোদী এক্সিট পোলের ফলাফলে এদিক ওদিক আসন সংখ্যা এদিক ওদিক হতে পারে, ফলে নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন, কিন্তু তারপর বড় নির্ণয় কি, বড় ঘোষণা কি, কার কার আর কি শিরদাঁড়ে দিয়ে হিমশীতল স্রোত বইবে, চলুন সেদিকে আমরা নজর রাখি। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আপনাদের মতামত জানান।